শহীদ ওসমান হাদী ও জাতীয় কবির সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কারো পক্ষে নয়, মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার। এবং ১.৫ মাসের মধ্যে সম্প্রচার কমিশন অধ্যাদেশ পাশ করার আশ্বাস তথ্য উপদেষ্টার। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুজ শিকদার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে বেলা 11:15টায় গুলশানের বাসা থেকে বের হন তিনি। এরপর বেলা 11:15 তিনি সেখানে পৌঁছান। তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে পৌঁছে প্রথমে শহীদ শরীফ ওসমান হাদীর কবরে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি পাশেই অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি উভয় মরহুমের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে এনআইডি নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে আগারগাঁও নির্বাচন অফিসে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এনআইডি পাওয়ার জন্য আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ সহ যাবতীয় কাজ সম্পন্ন করেন তিনি। সেখান থেকে ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করতে দুপুর 1:30টায় বনানী কবরস্থানে পৌঁছান তিনি। জিয়ারতের পর কোকোর কবরের পাশে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকেন তারেক রহমান। এরপর মোনাজাত করেন তিনি। পরে বনানী সামরিক কবরস্থানে গিয়ে শ্বশুর মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদ ওসমান হাদীর কবর জিয়ারতের মধ্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে তারেক রহমানের সঙ্গে শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত করতে গিয়ে তিনি বলেন, চক্রান্ত থাকলেও নির্বাচন ঘিরে জনগণের শঙ্কা দূর হয়েছে। তারেক রহমান সাহেবের আগমন বাংলাদেশে এটাকে অনেক সমীকরণগুলোকে সহজ করে দিয়েছে এবং আজকে বাংলাদেশি জাতীয়তাবাদের যে রাজনীতি, সেই রাজনীতির দর্শনকে সামনে চলে এসেছে। আমরা বিশ্বাস করি যে এই দর্শনই, এই রাজনীতি বাংলাদেশের জনগণের মুক্তির জন্য সবচেয়ে উপযুক্ত দর্শন। এবং জনাব তারেক রহমান সাহেবের যে জনপ্রিয়তা এখন তুঙ্গে উঠেছে, আমরা বিশ্বাস করি যে এই জনপ্রিয়তার মধ্য দিয়ে এবং তার যে নতুন যে চিন্তা ভাবনাগুলো বাংলাদেশের জন্য, তার যে নতুন পরিকল্পনা, সেই পরিকল্পনা বাংলাদেশে একটা নতুন দিগন্তের সূচনা করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমান ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অনুমোদন বিষয়ে আগামীকাল সভা করবে নির্বাচন কমিশন। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। বলেন, রবিবার কমিশনে বিষয়টি উপস্থাপন করা হবে এবং কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি চূড়ান্ত হবে। তারা ঢাকা 17 আসনের 19 নম্বর ওয়ার্ডে ভোটার হিসাবে নিবন্ধিত হয়েছেন বলেও জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ওনারা দুজনা আজকে ভোটার নিবন্ধন ফর্ম জমা দিয়ে এখানে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন। এখন আগামীকাল কমিশনে এটা পেশ করা হবে। কমিশনের সিদ্ধান্তের পরে ওনাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি, নিবন্ধন কমপ্লিট করে গেছেন। এখন নিবন্ধন কমপ্লিট করে গেলেও এখানে আমাদের প্রসেসের জন্যে সময় লাগে, কারণ এটা আপলোড করে আপনার ওনাদের ফিঙ্গারপ্রিন্ট এবং সিগনেচার ম্যাচিং, ফেস আইডি, সেগুলোকে ম্যাচিং করতে হয়। ম্যাচিং করার পরে কনফার্ম হলে তখন আর কি ওনাদেরকে একটা ভোটার আপনার আমরা এনআইডি নাম্বার যেটা বলি, সে নাম্বারটা দেওয়া হয়। তো এটা করতে কিছু সময় লাগবে, তো আই বিলিভ এটা আজকের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। আগামী ফেব্রুয়ারির 12 তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে সব রাজনৈতিক দল অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সকালে ভোলায় ভোটের গাড়ি ক্যারাভান এর যাত্রা শুরু উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।
বলেন 2008 সালের পর সত্যিকার অর্থে দেশে কোনো নির্বাচন হয়নি। আগামী 12 ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে তাতে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। এ সময় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কারো পক্ষে নয় বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। অনুষ্ঠানে ভোলার জেলা প্রশাসক ডাক্তার শামীম রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এবার আমাদের লক্ষ্যটা হচ্ছে যে প্রত্যেকটি মানুষ যেন, আমরা জানি যে 100% ভোট কোনোদিনই কাস্ট হয় না, এটা আপনারাও জানেন, আমরাও জানি, কিন্তু ভোট দিতে চাইবে অথচ দিতে পারবে না, প্রতিনিধি নির্বাচন করতে চাইবে অথচ সেই প্রতিনিধির দেখা পাবে না, এরকম পরিবেশ যেন সৃষ্টি না হয়, এটাই ছিল লক্ষ্য। আমরা আশা করি এবং আপনাদের সহযোগিতা এখানে খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের অংশগ্রহণটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো আমরা চাই একটি নির্বাচন হোক যেটাতে মানুষ তার ইচ্ছা মতো ভোট দিতে পারবে। এই সরকার কিন্তু কোনো দলের পক্ষে না, এটা আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি আপনাদের, আপনারা জানেন সেটা, তাও এটা আবার উচ্চারণ করা প্রয়োজন যে এই সরকার কোনো দলের পক্ষে না। আমরা চাই যে সব দল অংশগ্রহণ করছে, আপনারা দেখছেন যে উৎসাহ, আগামী পরশুদিন হচ্ছে জমা দেওয়ার শেষ দিন, এর মধ্যে আপনারা জেনে যাবেন কারা কারা কত জনে, আপনারা অলরেডি জানি অনেক ক্ষেত্রে যে কারা কি নমিনেশন দিচ্ছেন, সেগুলি তালিকাও বেরিয়ে গেছে। কিছু মহল তাদের কুক্ষিগত স্বার্থের জন্য গণমাধ্যমের ওপর হামলা করে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বলেন, রাজনৈতিক বিশ্বাস যাই হোক না কেন, সহিংসতার মাধ্যমে কোনো ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব নয়। এ সময় সাংবাদিকদের সুরক্ষায় আগামী 1.5 মাসের মধ্যে সম্প্রচার কমিশন অধ্যাদেশ পাশ করার আশ্বাস দেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। একই সঙ্গে পুরো ভেঙে পড়া একটি প্রশাসনিক সিস্টেম নিয়ে বর্তমান সরকারকে কাজ করতে হচ্ছে জানিয়ে সিস্টেম সংস্কারে সরকারের আন্তরিকতার কোনো অভাব নেই বলেও উপদেষ্টা আশ্বস্ত করেন। এবার পুষ্টি, চিনি, গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ। নির্বাচনকে ঘিরে জুলাই যোদ্ধা সহ দেশের প্রতিটি মানুষকে সরকার নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। দুপুরে মাদারীপুর সদর উপজেলার মঠের বাজার এলাকায় জুলাই আন্দোলনে শহীদ নাইমুর রহমানের কবর জিয়ারত শেষে তিনি একথা জানান। এ সময় ত্রয়োদশ নির্বাচন নিয়ে কথা বলেন স্থানীয় সরকার উপদেষ্টা। বলেন, নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এর আগে সদর উপজেলার ঘটমাঝি এলাকায় যান উপদেষ্টা। সেখানে রাজধানী ঢাকায় গুলিতে নিহত শহীদ মামুন সর্দারের কবর জিয়ারত করেন। তার আগে সকালে শহরের শকুনি লেকের পাড়ে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপদেষ্টা। সরকার চেষ্টা করছে প্রত্যেকটা মানুষকে বাংলাদেশের নিরাপত্তা দেওয়ার জন্য, কিন্তু আপনারা জানেন যে ফ্যাসিবাদী শক্তি নির্বাচনে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা চালাবে। জনগণ সরকার পাশে থাকবে, এই নির্বাচন সুষ্ঠুভাবে হবে এবং যারা এই নির্বাচন বানচালের চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে। বাংলাদেশে সংশয় প্রকাশ করার কোনো দেশপ্রেমিক কোনো মানুষ সংশয় প্রকাশ করবে না। এই জায়গাতেই শেষ কথা যে বাংলাদেশের প্রতিটা দেশপ্রেমিক মানুষ বাংলাদেশে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে যেন হয় সেটার জন্য এগিয়ে আসবে, সহযোগিতা করবে। চিংড়ি চাষে উৎপাদন বাড়িয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল রাখার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে খুলনার রূপসায় চিংড়ি রপ্তানিকারক প্রতিষ্ঠান ও জেলার বুটিয়াঘাটার ঘাগড়ামারিতে একটি ঘের পরিদর্শনকালে তিনি এই আহ্বান জানান। বলেন, চিংড়ি শিল্পে স্বাস্থ্যসম্মত নিরাপদ উৎপাদন ও কাজের পরিবেশ বজায় রাখতে মালিক ও শ্রমিকদের মধ্যে ঐক্য রক্ষায় সংশ্লিষ্টদের আরও সচেতন থাকতে হবে। এ সময় এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকের ন্যায্য অধিকার রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন প্রাণী সম্পদ উপদেষ্টা। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুর রউফ, বাংলাদেশ ফ্রোজেন ফ্রুটস এক্সপোর্টস সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তরিকুল ইসলাম জহির সহ অন্যান্যরা। পরে ঘাগড়ামারিতে মৎস্য অধিদপ্তরের আয়োজনে মতবিনিময় সভায় অংশ নেন উপদেষ্টা ফরিদা আক্তার।
বাংলাদেশে প্রায় 4 কোটি বেকার যুবককে শুধু চাকরির মাধ্যমে কর্মসংস্থানে আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। গাজীপুর মহানগরের পোড়াবাড়ি এলাকায় ইউসেফ বাংলাদেশ গাজীপুর অঞ্চলের উদ্যোগে আয়োজিত চাকরির মেলা এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় শুধু চাকরির বেতনে বর্তমান সময়ে জীবন চালানো কঠিন হয়ে পড়েছে উল্লেখ করে তরুণ সমাজকে কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার দিকে ধাবিত হওয়ার আহ্বান জানান উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। অনুষ্ঠানে ইউসেফ বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল করিম, গাজীপুর জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। যাচ্ছে পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ অ্যাশেজ টেস্টের দ্বিতীয় দিনে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন ইংলিশ পেসার গ্যাস অ্যাটকিনসন। আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নিজের বোলিং স্পেলের পঞ্চম ওভারের শেষ ডেলিভারির পর বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন অ্যাটকিনসন। এরপরেই মাঠ ত্যাগ করেন 27 বছর বয়সী এই পেসার। এদিকে আগামীকাল সিডনিতে শুরু হবে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট। তার আগে অ্যাটকিনসনের এই চোট ইংল্যান্ড শিবিরে নতুন করে উদ্বেগ তৈরি করেছে, কারণ এর আগে চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন দুই অভিজ্ঞ পেসার মার্ক উড ও জোফরা আর্চার। মুম্বাই সিটি এফসি থেকে নিজেদের সব বিনিয়োগ তুলে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ম্যানচেস্টার সিটির মালিকপক্ষ। 2019 সালের নভেম্বরে ভারতীয় ফুটবল বদলে দেওয়ার লক্ষ্য নিয়ে মুম্বাই সিটি এফসির 65% মালিকানা কিনেছিল সিএফজি। কিন্তু ইন্ডিয়ান সুপার লিগের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দেয়ায় 5 বছরের মাথায় তারা শেয়ার ফেরত দিয়েছে ক্লাবের প্রাক্তন মালিক রণবীর কাপুর এবং বিমল পারেখের কাছে। ফলে মুম্বাই সিটি আবারও পুরোপুরি ভারতীয় মালিকানাধীন হলো। এই 5 বছরে মুম্বাই সিটি মাঠের লড়াইয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে, তবুও প্রশাসনিক জটিলতার কারণে মাঠের সাফল্য ফ্যাকাশে হয়ে গেছে। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। শহীদ ওসমান হাদি ও জাতীয় কবির সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কারো পক্ষে নয়, মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার। এবং 1.5 মাসের মধ্যে সম্প্রচার কমিশন অধ্যাদেশ পাশ করার আশ্বাস তথ্য উপদেষ্টার। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি কনুজ শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijayTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijayTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।